আসসালামু আলাইকুম ছাত্রছাত্রী, তোমাদেরকে 17তম পর্বে স্বাগতম। এই পর্বে আমরা 157 নম্বর পৃষ্ঠার কাগজ দিয়ে খেলনা যন্ত্র তৈরি করা শিখব এবং এটা দিয়ে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে রূপান্তর করা যায় তা শিখব। তাহলে চলো আমরা শুরু করি। তুমি কিন্তু একা একা ঘরে বসে কাগজ দিয়ে একটা সুন্দর খেলনা অথবা যন্ত্র তৈরি করতে পারো, যেটা দিয়ে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশ বা রূপান্তর করা যায়। খেলনা যন্ত্রটি কিভাবে তৈরি করবে তার নিচের ছবিতে ধাপে ধাপে দেওয়া আছে। এসো ধাপগুলো অনুসরণ করে খেলনা যন্ত্রটি তৈরি করি। প্রয়োজন হলে শিক্ষক তোমাকে সাহায্য করবেন। এই অংশ শুরুর আগে তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি, প্রথম অধ্যায় সূচকের গল্প অংশে আমরা কাগজ ভাঁজের খেলায় যখন কাগজে প্রথমবার ভাঁজ দিয়েছিলাম তখন কাগজে 2টি ঘর সংখ্যা হয়েছিল। তারপর যখন দ্বিতীয়বার ভাঁজ দিয়েছিলাম তখন 4টি ঘর সংখ্যা হয়েছিল। তারপর যখন তৃতীয়বার ভাঁজ দিয়েছিলাম কাগজে তখন 8টি ঘর সংখ্যা হয়েছিল এবং সেগুলোকে সূচকীয় আকারে লিখেছিলাম। এখানেও ঠিক শুরুতে তেমন কাজ করব আমরা। প্রথমে তোমরা ঠিক এইরকম একটি কাগজের পাতা নেবা। তাহলে কাগজের এই অংশ নেওয়ার পরে ঠিক মাঝামাঝি বরাবর একটা ভাঁজ দিতে হবে, ঠিক এখানে যেমনটি দেখানো আছে। তো এখানে পাতা কিন্তু কাগজের একটাই এবং এখানে এখনো ভাঁজ দেওয়া হয়নি। তাহলে এখানে লিখে রাখি যে আমাদের ভাঁজ সংখ্যা এখানে 0, আর তার আগে এখানে লিখি যে আমাদের ভাঁজ সংখ্যা এখানে লিখব, উপরে লিখব এবং লাল রং দিয়ে, এবং নিচে লিখব ঘর সংখ্যা বা খণ্ড সংখ্যা এবং সেটা হচ্ছে সবুজ রং দিয়ে লিখি। তাহলে এটাকে মিশিয়ে দিই, ঘর সংখ্যা বা খণ্ড সংখ্যা, এবং এগুলো হলুদ না সবুজ রং দিয়ে লিখবো নিচে, অর্থাৎ উপরে লিখবো ভাঁজ সংখ্যা আর নিচে লিখবো খণ্ড সংখ্যা বা ঘর সংখ্যা। তাহলে এখন খেয়াল করো যে আমাদের এখানে পাতা আছে, কাগজের পাতা আছে। ঠিক এভাবে কাগজের পাতা নিবা এবং নেওয়ার পরে এখানে ভাঁজ দেওয়ার আগের মুহূর্তে, মানে ভাঁজ দেওয়া হয়নি কিন্তু এই বরাবর ভাঁজ দিব আমরা, তো এখনো ভাঁজ দেওয়া হয়নি, এই জন্য আমরা এখানে 0 দিলাম। এবং তাহলে এখানে কাগজের খণ্ড সংখ্যা কয়টা থাকতেছে? একটাই। কাগজের পাতা মানে একটাই, খণ্ড সংখ্যা মানে একটাই, তাহলে এখানে 1 লিখলাম খণ্ড সংখ্যা। এখন যদি এই পাশে আসি আমরা, এই পাশে আসার আগে এখানে আমরা লিখি যে এটাকে আমরা সূচকের আকারে লিখবো। এখন ভাঁজ সংখ্যা দিয়েছি 0, মানে এখনো ভাঁজ হয়নি, কিন্তু এখানে পাতার সংখ্যা বা খণ্ড সংখ্যা থাকছে একটা। তাহলে যেহেতু আমরা উপরে ভাঁজ সংখ্যা এখনো দেয়নি বা 0টি ভাঁজ দিয়েছি, এটা বলতে পারি ভাঁজ সংখ্যা 0, অর্থাৎ 2 এর উপর পাওয়ার যদি 0 দিই তখন আমাদের খণ্ড সংখ্যা হবে 1টি। অর্থাৎ 2 এর উপর পাওয়ার 0 দেওয়ার মানে সেটা সূচকের আকারে লিখলে সেটা 2 এর উপর পাওয়ার 0 মানে 1 হয়ে যায়। অর্থাৎ যখন ভাঁজ সংখ্যা 0 তখন ঘর সংখ্যা হয়ে যাচ্ছে 1টি। এবার এই অংশে আসি আমরা। এই অংশে কি হয়েছে যে আমাদের কাগজের পাতা ছিল 1টি, এখন মাঝামাঝি বরাবর যখন ভাঁজ দেওয়া হবে এই বরাবর ভাঁজ দিলে ঠিক এটার মতো এইখানে এই দিকে ভাঁজ পড়বে এবং কাগজের অংশটা ঠিক এটার মতো হয়ে যাবে। এখন যদি এই কাগজের একটি যেহেতু ভাঁজ দেওয়া হয়ে গেছে এখানে, তাহলে এখানে লিখে রাখি উপরে যে এখানে ভাঁজ সংখ্যা আমরা একবার দিলাম। এখন এখানে কাগজের সংখ্যা বা খণ্ড সংখ্যা বা ঘর সংখ্যা হয়ে যাচ্ছে 2টি। তাহলে এখানে লিখে দিই যে 2টি ঘর সংখ্যা হয়ে যাচ্ছে, বা খণ্ড সংখ্যা লিখি আমরা, ঘর সংখ্যা না লিখে খণ্ড সংখ্যা যেহেতু এখানে লিখে দিয়েছি। তাহলে যেই মাত্র আমরা এখানে একটা ভাঁজ দিলাম তখন কাগজের এই পাশে একটা খণ্ড হচ্ছে, এই পাশে আরেকটা খণ্ড থাকতেছে, তাহলে 2টা খণ্ড হচ্ছে। তাহলে এখানে 2টা খণ্ড পেয়ে গেলাম কাগজের। এখন এটাকে যদি সূচকের আকারে যদি আমরা লিখি তাহলে যখন আমরা এখানে ভাঁজ সংখ্যা একটা দিলাম তখন খণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে 2টা। অর্থাৎ উপরে আমরা সূচকের আকারে যদি লিখতে যাই, যখন আমরা ভাঁজ সংখ্যা দিলাম 1, 2 এর উপর পাওয়ার 1 তার মানে সেটা হয়ে যায় 2। এখন ভাঁজ সংখ্যা 1টি, তাহলে খণ্ড সংখ্যা হয়ে যায় 2টি, আর এই সেই হচ্ছে 2টি আমরা খণ্ড পেয়ে গেলাম। এবার যদি কাগজটি, তোমাদের এই কাগজটিকে যদি এই প্রান্তটাকে এর উপরে নিয়ে যাও এবং এই প্রান্তটাকে যদি এর উপরে নিয়ে যেয়ে রাখো তাহলে ঠিক এইটার মতো হয়ে যাবে অংশটা, এটার মতো যদি হয়ে যায় তখন কি করবা তোমরা, ঠিক এইবারে এইটার মাঝামাঝি বরাবর ভাঁজ দিতে হবে, ঠিক মাঝামাঝি বরাবর যেমনটি এখানে দেখানো হয়েছে। এখন যদি এই মাঝামাঝি বরাবর ভাঁজ দেওয়া হয় তাহলে এখানে এখানে খণ্ড সংখ্যা কিন্তু 2টা ছিল, তো এটাকে যদি এই পাশে যদি এই প্রান্তগুলো যদি ঠিক এর উপর রাখা হয় তাহলে ঠিক এটার মতো হবে এবং এখানে কাগজের খণ্ড সংখ্যা কিন্তু 2টি থাকবে। আর এই 2টির মাঝামাঝি বরাবর যখন আমরা ভাঁজ করবো তখন সেটা কি হবে, এই পাশে অংশে হয়ে যাবে কি যে আমরা দ্বিতীয়বার ভাঁজ দিচ্ছি আমরা, তাহলে দ্বিতীয়বার ভাঁজ দিলে এখানে খণ্ড সংখ্যা হয়ে যাবে এই 2 এর ডবল 4টি। তাহলে এখানে দেখি আমরা যে এখানে যখন আমরা দ্বিতীয়বারে ভাঁজ দিচ্ছি তখন এখানে খণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে, তখন 2 এর ডবল হয়ে যাবে এখানে 4, এই সেই হচ্ছে 4। তাহলে আমরা যখন দ্বিতীয়বার ভাঁজ দিলাম তখন আমাদের খণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে 4টি কাগজে। এবার আমরা এখন এই সূচকের আকারে লিখবো। তাহলে যখন আমরা ভাঁজ দিয়েছি দ্বিতীয়বারে তখন এখানে 2 এর উপর পাওয়ার যে 2 লিখেছি সেটা আসলে ভাঁজ সংখ্যা। তাহলে এখানে সূচকের মাধ্যমে যদি লিখি তাহলে 2 এর উপর পাওয়ার এই যে 2 লিখেছি এটা আসলে ভাঁজ সংখ্যা, মানে দ্বিতীয় বেলা ভাঁজ দিয়েছি যখন আমাদের তখন এখানে 4টি ঘর সংখ্যা হয়ে গেছে। তাহলে 2 এর উপর পাওয়ার এখানে 2 দিলে সেটা 4 হয়ে যায়। এখন তাহলে আমরা এখানে সবুজ রং দিয়ে চিহ্নিত করি যে আমাদের খণ্ড সংখ্যা, এটা হয়ে গেল 4টা খণ্ড। আমি আবারও বলতেছি, যখন ভাঁজ সংখ্যা আমরা লিখতেছি তখন সেটা লাল রং দিয়ে চিহ্নিত করতেছি, এখানে উপরে লিখে দিয়েছি, উপরে যেগুলো লিখতেছি সেগুলো হচ্ছে ভাঁজ সংখ্যা কাগজের, এবং এই কাগজের খণ্ড সংখ্যাগুলোকে নিচে সবুজ রং দিয়ে লিখতেছি। এবং এখানে সূচকেও ঠিক এইভাবে সূচকের উপরে যে পাওয়ারটা থাকতেছে সেটা আসলে ভাঁজ সংখ্যা, আর নিচে যে 2 এর পাওয়ার টোটালি ক্যালকুলেশন করে বা হিসাব করে যেটা হচ্ছে আমাদের সেটাকে সবুজ রং দিয়ে চিহ্নিত করতেছি এবং সেটা হচ্ছে খণ্ড সংখ্যা। এবার কাগজের
এই প্রান্তকে যদি ঠিক এটার উপরে নিয়ে যে রাখা হয় এবং ঠিক এই প্রান্তকে যদি এখানে নিয়ে যে রেখে দেওয়া হয়, এভাবে ঠিক এইভাবে রেখে দিবা তোমরা কাগজ নিয়ে নিজেরা, এভাবে হাতে কলমে হাতে দেখতে পারো ঠিক এরকম ভাবে আমি যেমনটা বলতেছি। তাহলে ঠিক কেমন হবে, ঠিক এটার মতো হয়ে যাবে। আমি আবারও বলতেছি যে এই অংশটা এর উপরে নিয়ে যে রাখবা, তারপরে এই অংশটা এর উপরে নিয়ে যে রাখবা কাগজের, তাহলে ঠিক এটার মতো হয়ে যাবে, এটার মতো, ঠিক এটার মতো হবে। এবার কি করতে হবে আমাদের, এইবারে এই অংশটা কাগজের এই অংশটার মাঝামাঝি বরাবর ভাঁজ দিতে হবে। আমরা আগের বেলায় কিন্তু উপরে একদম উপর বরাবর ভাঁজ দিয়েছিলাম আমরা উলম্বভাবে, এবারে আমরা অনুভূমিকভাবে বা মাঝামাঝি ঠিক এই বরাবর ভাঁজ দিব। আমি আবার বলতেছি আগে এই বরাবর ভাঁজ দিয়েছিলাম, এবারে আমরা এই বরাবর ভাঁজ দিব। আচ্ছা, এটাকে মিশিয়ে দিয়ে আপাতত এটা দরকার নাই। এখানে মাঝ বরাবর যদি ভাঁজ দেওয়া হয় ঠিক এটার মতো, তাহলে কি হবে, ঠিক কাগজের এই অংশটাকে যদি এই পাশে নিয়ে এসে রাখবা, মানে এক কথায় এইটাকে উল্টায় এর উপর না রাখবা, ঠিক এটাকে এই পাশে রাখো আর এটাকে এই পাশে যদি রাখো, তাহলে কি হবে, ঠিক এই অংশের মতো কাগজটা হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে যখনই আমরা এখানে ভাঁজ দিতে যাবো এই বরাবর, তখন এখানে ভাঁজ পড়ে যাবে। তো ভাঁজ যদি এখানে পড়ে যায়, তাহলে আমরা এখানে তৃতীয়বার, এটা কিন্তু তৃতীয় বেলা ভাঁজ দিচ্ছি, তাহলে এখানে তৃতীয় বেলা যখন আমরা ভাঁজ দিলাম বা তৃতীয়বার ভাঁজ দিচ্ছি, তখন এখানে খণ্ড সংখ্যা কত হবে, ঠিক এখানে 4টা ছিল, 4-এর ডবল হয়ে যাবে এখানে 8টি। এখানে তাহলে লিখে দিয়ে আমাদের খণ্ড সংখ্যা হয়ে গেছে 8টি কাগজের। এবার আমরা এই সূচকের মাধ্যমে যদি এটাকে লিখতে যাই, তাহলে কি হচ্ছে, এখানে সূচক 2 এর উপর পাওয়ার, এখানে যেটা লিখতেছি আমরা উপরে পাওয়ার, সেটা হচ্ছে ভাঁজ সংখ্যা। তাহলে এখানে ভাঁজ সংখ্যা 3, তৃতীয়বার ভাঁজ দিচ্ছি, মানে 2 এর উপর পাওয়ার 3। তো 2 এর উপর পাওয়ার 3 ভাঁজ দেওয়ার মানে হচ্ছে সেটা খণ্ড হয়ে যাচ্ছে 8। এখানে আবার লিখি আমি 2 এর উপর পাওয়ার 3, মানে আসলে সূচকের অঙ্কে তোমরা আশা করি এটা জানার কথা যে 2 গুণন 2 গুণন 2, 3টা গুণের 3টা 2 এর গুণফল, কিন্তু এখানে 2 গুণ 4, 4 গুণ 8 হয়ে যায়। তাহলে যদি মাত্র আমরা ভাঁজ সংখ্যা 3টা দিয়েছি, সেই মাত্র এখানে কাগজের খণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে 8টি। আর এই 8টাই হচ্ছে এই যে নিচে, এবং এটাকে আমি সবুজ রং দিয়ে চিহ্নিত করে দিলাম যে আমাদের খণ্ড সংখ্যা, কাগজের খণ্ড সংখ্যা হয়ে গেছে 8টি। এবার তার আগে এখানে যেগুলো লিখেছি এগুলোর আপাতত দরকার নাই, এটাকে মুছে দিলাম। এখন তোমরা কি করবা, ঠিক কাগজের এই প্রান্তটা এর উপরে রেখে দাও এবং এই প্রান্তটাকে এই পাশে রেখে দাও, তাহলে ঠিক এইটার মতো কাগজের অংশটা এইভাবে পাবা। তো এরপরে কি করতে হবে, ঠিক এরপরেও ঠিক এই মাঝ বরাবর ভাঁজ দিতে হবে, ঠিক আগের মতো আমরা মাঝ বরাবর ভাঁজ দিব। তাহলে ভাঁজ যদি দেই, তাহলে ঠিক কাগজের এই উপরে প্রান্তটাকে এই পাশে নিয়ে যেতে রাখো এবং এই পাশটা এর উপরে রাখো, তাহলে কি হবে, এই বরাবর ভাঁজ হবে, মানে ভাঁজটা থাকবে এই বরাবর এবং কাগজটা হয়ে যাবে এরকম। তাহলে এটা ভাঁজ দিচ্ছি আমরা কত নম্বর বার, ভাঁজ সংখ্যা হয়ে যাচ্ছে এটা 4র্থ বার। তাহলে এখানে লিখে দিব আমরা ভাঁজ সংখ্যা এখানে 4র্থ বার আমরা ভাঁজ দিলাম এটা। তাহলে এখানে 4র্থ বেলা ভাঁজ দিলে ঠিক এটার মতো হবে। এবং এখানে কাগজের খণ্ড সংখ্যা কয়টা থাকবে, ঠিক আগে ছিল 8টা, 8টার এখানে ডবল হয়ে যাবে, তখন 16টা হয়ে যাবে। আমি নিচে খণ্ড সংখ্যাগুলো সবুজ রং দিয়ে চিহ্নিত করতেছি, এই জন্য এটাকে মুছিয়ে দিলাম। তাহলে এখানে লিখে দিব এখানে খণ্ড সংখ্যা হয়ে গেছে 16টি, আমাদের 8-এর ডবল 16টি হয়ে যাবে। এবার আমরা এখানে সূচকের মাধ্যমে যদি লিখতে যাই, তাহলে উপরে যে পাওয়ার আমরা লিখতেছি সেটা আসলে খণ্ড সংখ্যা, খণ্ড না দুঃখিত, ভাঁজ সংখ্যা। তাহলে এখানে উপরের ভাঁজ সংখ্যাগুলোকে লাল রং দিয়ে চিহ্নিত করতেছি। তাহলে 2 এর উপর পাওয়ার 4 বা 4, তাহলে এটা হচ্ছে ভাঁজ সংখ্যা। 4র্থ বেলা ভাঁজ দিয়েছি যে মাত্র, তখন খণ্ড সংখ্যা হয়ে গেছে কাগজের 16টি খণ্ড হয়ে গেছে এখানে। তাহলে এই 16টি খণ্ডটাকে আমরা সবুজ রং দিয়ে চিহ্নিত করি। এখানে এই 16টি হয়ে গেল আমাদের খণ্ড সংখ্যা। যখন আমি আবার বলতেছি, যখন আমরা 4র্থ বার ভাঁজ দিয়েছি, তখন আমাদের খণ্ড সংখ্যা হয়ে গেছে কাগজের 16টি, ডবল হয়ে যাচ্ছে বারবার। আচ্ছা, এরপরে এর সাথে আমি বলি যে তোমরা এটা কাগজ নিয়ে কিন্তু হাতে কলমে যদি একটু দেখো, তাহলে কিন্তু খুব সহজ হবে বিষয়টা। তাহলে এখানে আমাদের এখানে 16টা এখানে কাগজের খণ্ড আছে। তো এখন এই প্রান্তটাকে যদি এর উপরে রেখে দাও, এই প্রান্তটাকে কাগজের এর উপরে যদি রেখে দাও, তাহলে ঠিক এইটার মতোই হয়ে যাবে কাগজটা। এখন এখানে 16টা এখানে কাগজের খণ্ড আছে এবং এই মাঝামাঝি বরাবর যদি ভাঁজ করা হয়, এখন যদি এই বরাবর ভাঁজ দেওয়া হয়, তাহলে কি হবে, কাগজের উপরের প্রান্তটাকে নিচে এখানে নিয়ে আসবে, একদম মানে উপরেরটাকে নিচে নিয়ে এসে এখানে রাখলে কি হবে, ঠিক এটার মতো হয়ে যাবে। তাহলে এই বরাবর ভাঁজ থাকবে। তাহলে এটা হচ্ছে 4-এর পরে 5 নম্বর ভাঁজ, এটা ভাঁজ 5ম বার বা 5 নম্বর বেলায় ভাঁজ এখানে দেওয়া হয়েছে। এবং এখানে খণ্ড সংখ্যা হয়ে যাবে কতটি, এখানে আগে যা ছিল ওটা ডবল হয়ে যাবে, 16টি ছিল, এখানে হয়ে যাবে 16 ডবল 32টি। তাহলে এখানে লিখে দিই যে এখানে 32টি ভাঁজ হয়ে গেছে। এবার যদি আমরা সূচকের আকারে যদি আমরা এটাকে প্রকাশ করতে যাই, তাহলে এখানে 2 এর উপর পাওয়ার 5, অর্থাৎ আমরা উপরে যে পাওয়ারটা লিখেছি 5, এই 5 হচ্ছে আমরা ভাঁজ সংখ্যা, মানে কত নম্বর বেলায় ভাঁজ দিয়েছি, 5ম বারে ভাঁজ দিয়েছি। এবং 2 এর উপর পাওয়ার যখন আমরা 5 লিখতেছি, তখন সেটা হয়ে যায় 32, অর্থাৎ খণ্ড সংখ্যা এখানে 32। এটাকেও আমরা চিহ্নিত করে রাখলাম যে এটা আমরা খণ্ড সংখ্যা পেয়েছি কাগজের 32। এবং এর সাথে সাথে এখানে এই সূচকটাও একটু বলি যে 2 এর উপর পাওয়ার আমরা 5 দিচ্ছি। 2 এর উপর পাওয়ার 5 দেওয়ার মানে কি, যে 5টা 2 এর গুণফল, তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, তাহলে 5টা 2 এর যদি গুণ করি আমরা, তাহলে 2 গুণ 4, 4 গুণ 8, 8 গুণ 16, 16 গুণ 32 হয়। অর্থাৎ এখানে উপরে যে আমরা পাওয়ার হিসেবে 5 লিখেছি, এটা আসলে ভাঁজ সংখ্যা। তো যখন আমরা ভাঁজ দিয়েছি 5ম বার, তখন সেটার খণ্ড সংখ্যা হয়ে যাবে কাগজের 32টি, আর সেটাই কিন্তু এখানে দেখা হয়েছে। আর সেই সাথে এই অংশটাকেও মুছে দিয়ে এটার আপাতত দরকার নাই, আমাদের যেটা আসলে মূল প্রয়োজনীয় অংশগুলো রাখি এবং অপ্রয়োজনীয় বা অতিরিক্ত অংশগুলোকে সরাই দিলাম। এবারে আমাদের এখানে দেখি যে এই কাগজটাকে যদি আমরা এই বরাবর ভাঁজ আছে, আমাদের মূল ভাঁজটা এই বরাবর এবং খণ্ড সংখ্যা এখানে 32টি হয়ে আছে। এখন এই কাগজের এই প্রান্তকে যদি এর উপরে রাখি এবং এই প্রান্তকে যদি এর উপরে রাখি, ঠিক এটার মতো হয়ে যাবে, এটার মতো কাগজের টুকরাটা এরকম হয়ে যাবে। অর্থাৎ এখানে মোট 32টি খণ্ড আছে কিন্তু,
এবং ভাঁজ মোট আমরা শুরু থেকে এই 1 0 1 2 3 এভাবে মোট 5 বার এখানে ভাঁজ দিয়েছি এবং এখানে মোট যখন আমরা পঞ্চম বারে ভাঁজ দিয়েছিলাম তখন এখানে 32টি খণ্ড হয়ে গেছে আর এই 32টি খণ্ড কিন্তু এখানে আছে। এবার যদি এটাকে ভাঁজ করি আমরা তখন কি হবে, তার মানে এটাকে যদি আবার ভাঁজ করতে যাই আমরা মাঝামাঝি বরাবর যদি ভাঁজ করতে যাই তখন কি হবে, এটা হচ্ছে ষষ্ঠ বার ভাঁজ দিচ্ছি আমরা, মানে 6 নম্বর বেলায় ভাঁজ দিচ্ছি, তখন এটা খণ্ড সংখ্যা হয়ে যাবে কতটি, তখন এই 32 ডবল হয়ে যাবে 64। তাহলে এখানে লিখি যে যখন আমরা 6 নম্বর বেলায় ভাঁজ দিলাম তখন এটা 64 হয়ে যাচ্ছে, এটা আসলে 64 লিখলাম আমি। আচ্ছা, এটাকে মিশিয়ে দিয়ে আবার ভালোভাবে লিখি 64। আচ্ছা, এখন আমাদের খণ্ড বা এখানে কাগজের এই অংশটাকে যদি অর্ধেক হয়ে যায় তখন কেমন হয়ে যাবে, ঠিক এটা যতটুকু থাকবে এইটুকু সমান হয়ে যাবে কাগজের অংশটা, তাহলে ঠিক এটার মতো, আমি এখানে যদি হাত দিয়ে আঁকাচ্ছি তাহলে ঠিক এটার মতো হয়ে যাবে, তখন এখানে কিন্তু মোট 64টাই কিন্তু কাগজের খণ্ড থাকবে এবং এটা হচ্ছে ষষ্ঠ বেলায় ভাঁজ দেওয়ার পরে। তো ঠিক এইভাবে চলতেই থাকবে কিন্তু, অর্থাৎ এখানে যখন আমরা 6 নম্বর বা ষষ্ঠ বেলায় ভাঁজ দিব, 2 এর উপর পাওয়ার এখানে 6 সূচকের মাধ্যমে লিখবো তখন, অর্থাৎ ষষ্ঠ বেলায় ভাঁজ দিলে তখন কাগজের খণ্ড সংখ্যা হয়ে যাবে 64টি। আর এখানে সেই 64 হচ্ছে 2 এর উপর পাওয়ার 6 বা 6 মানে এখানে 64 হয়ে যায়। এবং সর্বশেষ যদি আমরা সপ্তম বেলায় যদি ভাঁজ দিই, মানে তোমার হাতে ধরো, এখানে তোমাদের হাতে ধরো 64টা কাগজের টুকরা আছে, একটার পর একটা রেখে দিয়েছে ওইভাবে, তো 64টাকে যদি এভাবে রাখো, কাগজের একটার উপর একটা যদি রাখো তাহলে ঠিক এরকমই দেখাবে। এবং এটাকে যদি মাঝামাঝি বরাবর যদি ভাঁজ দাও তাহলে 64টাকে দুইটা মানে 64 ডবল হয়ে যাবে। ভাঁজ সংখ্যা যেই মাত্র বেলায় এখানে সপ্তম বেলায় ভাঁজ দিয়েছে তখন এই কাগজের টুকরা হয়ে যাবে 64 ডবল হয়ে যাবে 128, আর এই সেই হচ্ছে 128। এবং এইভাবে যদি অষ্টম বেলায় যদি ভাঁজ দেওয়া হয় তখন আরো বেড়ে যাবে। তাহলে এইভাবে আমরা সূচকের মাধ্যমে উপরে যদি লিখতে যাই তখন লিখবো এখানে 2 এর উপর পাওয়ার 8, 2 এর উপর পাওয়ার 8 লিখবো, এখানে বাংলা ইংরেজি হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে 2 এর উপর পাওয়ার 8 লিখবো এবং এটাকে যদি 2 এর উপর পাওয়ার 8কে যদি আমরা সংখ্যায় যদি প্রকাশ করতে যাই তখন এখানে ডবল হয়ে যাবে, 128 ডবল হয়ে যাবে, তখন সেটা 256 এইভাবে। আচ্ছা, এটা হলো কাগজ নিয়ে ভাঁজ দিব একটা করে আমরা, এবং সেখানে ভাঁজ দেওয়ার সাথে সাথে সেটা খণ্ড সংখ্যা ডবল বৃদ্ধি পাবে। একটা যদি আমরা ভাঁজ দিই তখন সেটা হয়ে যাবে 2টা, এবং যখন আমরা দ্বিতীয় বেলায় ভাঁজ দিব তখন হয়ে যাবে 4টা। এবং আমি এখানে লিখে দিই একটু আরেকবার বলি, যখন আমরা যখন আমরা ভাঁজ দিব, কাগজের প্রথম বেলায় ভাঁজ দিব তখন কাগজটা হচ্ছে 2টা খণ্ড হবে। এখন ওই 2টা খণ্ডকে কাগজটাকে সুন্দর করে গুছায় একটার উপর একটা যদি রাখি তাহলে ঠিক মানে মনে হবে যে ছবি উঠাইতে দেখা যাবে একটাই কাগজ আছে, মানে একটাই আছে, কিন্তু ওইখানে 2টা খণ্ড থাকবে। তখন এখানে দ্বিতীয় বেলা যদি ওই 2টা খণ্ডকে এক জায়গায় রেখে যদি ভাঁজ দিই তখন 4টা হয়ে যাবে। এরপরে তৃতীয় বেলা যদি আবার ভাঁজ দেয় ওই 4টাকে এক জায়গায় রেখে তখন হয়ে যাবে 8টা, ডবল হয়ে যাবে। আবার যদি চতুর্থবার যদি ভাঁজ দেয়, মানে এই পাশে ভাঁজ সংখ্যা লিখতেছি এবং এই পাশে খণ্ড সংখ্যা লিখতেছি, তখন 8 এর ডবল এটা হয়ে যাবে। খণ্ড সংখ্যা 8টা ছিল আগের বেলা, যখন আমরা 4বার এখানে ভাঁজ দিলাম তখন খণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে 16টি, এভাবে বৃদ্ধি পাচ্ছে। যখন আমরা পঞ্চমবার ভাঁজ দিচ্ছি তখন এখানে খণ্ড সংখ্যা হয়ে যাচ্ছে 16 ডবল 32, আর ঠিক এখানে কিন্তু সেটাই কিন্তু লেখা ছিল। এভাবে তোমরা নিজেরা এইভাবে কাগজ নিয়ে দেখতে পারো। আর আপাতত এইটুকু বুঝাই আমি বাকিটুকু শেষ করবো, সমাধান দিব। এবং সেই সাথে এখানে বইয়ের মধ্যে যতটুকু দেওয়া আছে ঠিক ততটুকুই রাখি, এগুলো অতিরিক্ত অংশ আমাদের এত দরকার নেই। আমাদের এখানে মোট এখানে কাগজের এখানে 7 বার এখানে কিন্তু ভাঁজ দেখানো হয়েছে। মূলত এখানে চিত্রে কিন্তু দেখানো হয়েছে এখানে পঞ্চম, 5 বার এখানে ভাঁজ দিয়ে এটা হচ্ছে 5 বার ভাঁজ দেওয়ার পরে এতটুকু আসছে। এটা আমি আবার বলি যে এটা হচ্ছে পঞ্চমবার ভাঁজ দেওয়ার ফলে, এই যে এখানে পঞ্চমবার ভাঁজ দেওয়ার ফলে আমাদের এখানে 32টি অংশ আছে, এবং এটাকে যদি আমরা ঠিক একটার উপর একটা রাখি কাগজটাকে তাহলে এখানে 32 হবে। এটাই হচ্ছে 32টা অংশ। এরপরে যদি ষষ্ঠ বেলা ভাঁজ দেওয়া হয় তাহলে ঠিক এটার আবার অর্ধেক হয়ে যাবে। তো এখানে আপাতত এখানে যেটুকু দেখানো হয়েছে এবং এরপরে অংশটা দেখাই আমি, এবং এর সাথে আমি এই যে অংশটাকে মুছে দিয়ে এটাকে একদম ক্লিন করে রাখি। আশা করি যতটুকু বুঝাইছি এইটুকু বোঝার কথা। তারপরে বুঝতে যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে আসি আমরা কাগজ নিয়ে। এখন দেখো যে কাগজের সামনে এটা লেখা আছে এবং এটা কাগজের পিছনের অংশ। এখন এইরকম একটা কাগজের পাতা নিবা তোমরা, নেওয়ার পরে এইভাবে লিখবা, লেখার পরে এটা কাগজের সামনে এরকম থাকবে এবং কাগজের এটা পিছনে থাকবে। আমি আবার বলি যে কাগজের টুকরা কিন্তু একটাই, এরকম একটা পাতা নিবা, নেওয়ার পরে এটা কাগজের সামনে এবং এই কাগজের পিছনে ঠিক পিছনে এইরকম হবে। এরপরে এখানে সূচকের মাধ্যমে লেখার পরে ঠিক এভাবে আমরা লিখে নিতে পারি এভাবে। তারপরে কি করবো আমরা, এখানে 1 দেওয়া আছে সব এই যে এই পজিশনে, তাহলে এখানে সবগুলোতে এখানে 1 লিখে দিব। লিখে দেওয়ার পরে এখন আমাদের কাগজের এখানে সামনের অংশে যদি এরকম থাকে, এখন এই যে এই ফাঁকা ঘরগুলো, অর্থাৎ এটা তৃতীয় সারি, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটা তৃতীয় সারি এবং এটা চতুর্থ সারি। এখন এই তৃতীয় সারি এবং এই চতুর্থ সারির পিছনে কি ঠিক এইটার মতো করে 0 দিয়ে নিবা তোমরা। তাহলে এখানে যদি 0 যদি দিয়ে না হয় ঠিক এটার পিছনে, যেমন এখানে 0 আছে তাহলে ঠিক এখানে 0 হবে, মানে এটার পিছনে এটারই পিছনে, তাহলে এখানে উপরে না কিন্তু পিছনের অংশে 0 দিয়ে নিবা ঠিক এটার মতো করে। 0 এগুলোতে 0 দিয়ে নিবা, এই ঘরেও 0, এই ঘরেও 0। এখন এখানে বড় 0 দেওয়া আছে, এখানে ছোট 0 দেওয়া আছে, এটা সম্পর্কে একটু বলি। এবং সেই সাথে তার আগে এখানে মুছে দিয়ে আপাতত, যেহেতু এটা সামনে না কিন্তু এটার পিছনে 0 দিয়ে নিবা তোমরা। এবং এখানে আমি আবারও বলতেছি যে এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনো তোমরা, যে এইখানে এই কাগজের এই যে ফাঁকা ঘর যেগুলো আছে এখানে এই ঘরের ঠিক পিছনে
এই ঘরের ঠিক পিছনে শূন্য দিয়ে নিবা, ঠিক এটার মতো করে শূন্য দিলে কি হবে তারপরে বলি। শূন্য দেওয়ার পরে এই যে কেচি দেওয়া আছে, এখানে কেচি দেওয়া আছে, এইভাবে কেচি দিয়ে কেটে নিবা তোমরা এই বরাবর, এই পর্যন্ত। এখানে কেচি দিয়ে এই বরাবর কেটে নিলা, তারপরে এখানে কেচি দিয়ে এই বরাবর কেটে নিব আমরা, তারপরে এখানে কেচি দিয়ে আবার এই বরাবর কেটে নিব, তারপরে এখান থেকে কেচি দিয়ে এই বরাবর কেটে নিব। এই অংশ কিন্তু কাটা যাবে না, এই অংশগুলো কাটা যাবে না। এখান থেকে শুরু করে উপরের দিকে যাবো, কেচি দিয়ে কেটে কেটে এইভাবে কেটে নিব আমরা, সবগুলো কেটে নিব। কেটে নেওয়ার পরে কি করবো আমরা এখন বলি, এটাকে একটু বড় করে রাখি এবং উপরের দিকে, উপরের অংশগুলো আমাদের এখন আপাতত দরকার নেই, এই অংশগুলো এখন নিচে দরকার। এভাবে কেটে নেওয়ার পরে আমি আর একটা কথা বলি ভালো করে, যে কাটার সময় কিন্তু এই নিচে থেকে উপরে এই পর্যন্ত কাটতে হবে। এখানে লাল রং দিয়ে কিন্তু চিহ্নিত করে দিয়েছে, একদম ভুলেও কিন্তু এই অংশ কেটে ফেলে দেওয়া যাবে না, এইখানে ভুলেও এই বরাবর কাটা যাবে না, কেটে ফেলে কিন্তু এটা পড়ে যাবে এই অংশটা। তাহলে একদম নিচে থেকে শুরু করে উপরে বরাবর কাটতে হবে এবং এই অংশটা লেগে থাকবে, এটা এই বরাবর কাটা যাবে না, একদম নিচে থেকে উপরে কেটে নিবা তোমরা। এরপরে যদি আমরা কাটি কাগজটাকে এই বরাবর, কাটার পরে ঠিক এইখানে লেগে থাকবে, এইখানে লেগে থাকবে, এইখানে লেগে থাকবে, এইখানে লেগে থাকবে, এখানে লেগে থাকবে, মানে পড়ে যাবে না কাগজের অংশটা, এইখানে লেগে থাকবে এবং এই বরাবর কাটলেও ঠিক এইখানে এবং এইখানে লেগে থাকবে অংশগুলো। তাহলে যদি এই বরাবর লেগে থাকে কাগজটা, মানে ঝুলে থাকবে। তারপরে কি করব আমরা, কাগজের একটাই কিন্তু কাগজ টোটালি এখান থেকে শুরু করে এরকম একটা কাগজ নেওয়ার পরে আমরা কেটে নিব, এই বরাবর কাটবো। এই বরাবর কাটার পরে কি হবে, এটার পিছনে এখানে দুইটা কিন্তু কাগজ নেবা না তোমরা, আমি আবার বলতেছি একটাই কাগজ থাকবে। কাটার পরে ওই কাগজের পিছনে এইভাবে শূন্য শূন্য দিয়ে নিবা, এই যে এই ঘরগুলোতে, এই ঘরের পিছনে। এবারে আমাদের এতটুকু কাজ করার পরে কি বলতেছে এখানে নিচে যে যন্ত্রটি তো তৈরি হলো, এবারে এটি কিভাবে ব্যবহার করবে তা শিখে নেওয়া দরকার। তোমার কি মনে আছে আমরা হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যার 64কে বাইনারিতে রূপান্তর করেছিলাম? নিচের ছবিতে ধাপে ধাপে দেখানো আছে এই যন্ত্র ব্যবহার করে কিভাবে খুব সহজে দশমিক সংখ্যা 64কে বাইনারিতে রূপান্তর করা যায়। এই অংশে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা দশমিক সংখ্যা 64কে বাইনারিতে রূপান্তর করেছিলাম কিনা সেটা একটু দেখে তারপরে এই অংশে আবার ফিরে আসবো। এই জন্য আমরা এই 64কে অর্থাৎ হাতের আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যা 64কে বাইনারিতে রূপান্তর করে এখানে একটু দেখাই, তারপরে এই অংশে আবার ফিরে আসবো আমরা। তো এই জন্য এইটারই উপরের অংশে যাই আমরা, একটা উপরের অংশে একটা চিত্র ছিল আমাদের হাতের, এই যে এই চিত্রটা ব্যবহার করে আমরা 64 সংখ্যা দশমিক সংখ্যা 64কে বাইনারিতে রূপান্তর করে তারপরে ওইখানে যে হিসাব করবো আবার। এবং এটা কিন্তু বইয়ের 155 না 155 পরে 156 নম্বর পৃষ্ঠার এই চিত্রটা ব্যবহার করি এখানে। এবং এখানে আমরা 64 এটা হচ্ছে দশমিক সংখ্যা এবং এই 64 দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় নিয়ে যাব। তো সেই জন্য আমরা এখানে যেহেতু হাতের আঙ্গুল ব্যবহার করে এই 64 সংখ্যাকে বাইনারিতে নিয়ে যাবো, এই জন্য প্রথমে আমরা এখানে ডান হাত এবং এটা বাম হাত এভাবে যদি আমরা নিই এখানে ছবিতে, এরপরে আমরা এখানে এই হাতের আঙ্গুলের বাইনারি, আমরা জানি বাইনারি স্থানীয় মানগুলো, তো এখানে এভাবে লিখে দিব যে এটা বৃদ্ধাঙ্গুলি বাইনারি স্থানীয় মান 1, তারপরে এটা তর্জনীর বাইনারি স্থানীয় মান 2, তারপরে মধ্যমা 4, তারপরে অনামিকার 8, তারপরে এখানে কনিষ্ঠা 16, তারপরে এটা বাম হাতের এইভাবে আবার লিখে দিব এটা হচ্ছে কনিষ্ঠা 32 এবং এটা হচ্ছে 64 অনামিকা, তারপরে মধ্যমা এটা 128, তারপরে এটা হচ্ছে তর্জনী 256 এবং এটা বৃদ্ধাঙ্গুলি বাম হাতে। এভাবে লিখে নেওয়ার পরে আমরা, এবং এই সংখ্যাগুলো কিন্তু বাইনারি স্থানীয় মান বা ধারা, এই সংখ্যাগুলো যদি মনে থাকে এভাবে তাহলে হিসাব করা সহজ হবে। আমরা যেহেতু 64কে এটা দশমিক সংখ্যা ওইখানে লিখে রাখি। এখন যেহেতু দশমিক সংখ্যা 64কে হিসাব করে আমরা বাইনারিতে নিয়ে যাবো, এই জন্য প্রথমে আমরা এখানে এই চিত্রটা ব্যবহার করলাম এবং এখানে বাইনারি স্থানীয় মানগুলো লিখে দিলাম হাতের আঙ্গুলে, ডান হাত এবং এটা বাম হাতের আঙ্গুলের বাইনারি স্থানীয় মান বা ধারাগুলি লিখে দেওয়ার পরে এখন আমরা এই 64কে যদি আমরা গঠন করতে যাই, 64 থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে যাই, তাহলে আমরা হিসাব করবো এই বাম দিক থেকে ডান দিকে যাবো। আমি আবার বলতেছি যে বাম দিক থেকে এখানে ডান দিকে যাবো। এখন 64কে যদি আমরা গঠন করতে যাই তাহলে এই স্থানীয় মানটা 512 কিন্তু দরকার নাই, তাহলে এই 512কে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ এখানে যাকে বাদ দিয়ে দিব, অর্থাৎ হাতের আঙ্গুলগুলো বন্ধ করে দিব। তো এখানে বন্ধ করে দিই, যদি আমরা 500 এই বৃদ্ধাঙ্গুলি 512 এটাকে বন্ধ করে দিলাম, এটাকে মুছে দিই, এটাকে যদি মুছে দিই এখানে বৃদ্ধাঙ্গুলিকে বন্ধ করে দিলাম। এরপরে যদি আমাদের এখানে 256 দরকার নেই, যেহেতু 64কে গঠন করবো তাহলে 256কে বন্ধ করে দিই, ধরো 256কে বন্ধ করে দিলাম, অর্থাৎ তর্জনীকেও বন্ধ করে দিলাম। এরপরে 64 এই সংখ্যা দশমিক সংখ্যাকে গঠন করার জন্য আমরা এখানে 128 এই স্থানীয় মানেরও কিন্তু দরকার নাই, এই জন্য এই মধ্যমা অর্থাৎ 128 এই আঙ্গুলটাকে বন্ধ করে দিলাম। এবার যেহেতু আমাদের 64 গঠন করতে হবে, এখন এই স্থানীয় মান 64 অনামিকা অর্থাৎ বাম হাতে অনামিকার স্থানীয় মান আমরা জানি 64, তাহলে এটা কিন্তু দরকার আছে, আমরা 64কে গঠন করার জন্য এই 64 ব্যবহার করব। তাহলে এখানে এটাকে আমরা খোলা রাখলাম 64 অর্থাৎ অনামিকাকে। এরপরে যেহেতু আমাদের 64 কিন্তু গঠন হয়ে যাচ্ছে, তাহলে এখন কি 32 এই স্থানীয় মানের দরকার আছে, এটারও কিন্তু দরকার নেই, তাহলে এই বাম হাতের কনিষ্ঠা এটাকেও বন্ধ করে দিই, তাহলে এটাকে বন্ধ করে দিলাম। এবার যেহেতু আমাদের দশমিক সংখ্যা 64 গঠন হয়ে যাচ্ছে, এখানে বাম হাতের এই অনামিকার স্থানীয় মান 64, এই জন্য এই অনামিকাকে খোলা রাখলাম আর বাকিগুলোকে বন্ধ করে দিচ্ছি। তাহলে এখানে এই ডান হাতের কনিষ্ঠারও দরকার না, এটাকেও বন্ধ করে দিলাম, এই আঙ্গুলটাও দরকার হচ্ছে না, তাহলে বাকিগুলো কোনোটাই দরকার হচ্ছে না, তাহলে সবগুলোকে বন্ধ করে দিলাম এখানে, তাহলে এটাও কিন্তু বন্ধ করে দিলাম। তাহলে এখানে যদি আমরা এখন বলি যে এগুলো আমরা বন্ধ করে দিয়েছি সেগুলোকে 0 দিব এবং যেগুলো হাতের আঙ্গুলটাকে খোলা রেখেছি সেগুলোকে 1 দিব, অর্থাৎ যেমনটা আমরা কার্ড ব্যবহার করে আমরা যেমন হিসাব করেছিলাম, যেগুলো কার্ড
চালু ছিল বা অন ছিল সেগুলোকে 1 ধরেছিলাম এবং যেগুলো বন্ধ ছিল সেগুলোকে অফ ধরেছিলাম, আর যেটা অন ছিল সেটাকে 1 ধরেছিলাম, অর্থাৎ এখানেও আর যেটা অফ ছিল সেটাকে 0 ধরেছিলাম। এখানেও ঠিক এরকম যে আমরা হাতের আঙ্গুল যেগুলো খোলা আছে সেটাকে 1 ধরবো এবং যেগুলো বন্ধ করা আছে সেগুলোকে 0 দিব। তাহলে এটা বন্ধ, এই বাম হাতের বৃদ্ধাঙ্গুলি বন্ধ, এটাকে 0 দিলাম। এরপরে এখানে তর্জনী বন্ধ, তারপরে মধ্যমা এটাও বন্ধ, এটা চালু আছে, তাহলে এটাকে 1 দিলাম। এবং এখানে বাম হাতের এখানে কনিষ্ঠা এটাও বন্ধ, তাহলে এটাকেও 0। তারপরে ডান হাতের কনিষ্ঠা বন্ধ, এটাও 0। অনামিকা এটাও বন্ধ 0, মধ্যমা এটাও বন্ধ 0। তারপরে এখানে তর্জনী এটাও বন্ধ, এটাও 0 এবং এটা বৃদ্ধাঙ্গুলি ছিল ডান হাতে, তাহলে এটাও বন্ধ, এই জন্য এটাও 0। এখন এখানে হিসাব করি আমরা, যেহেতু আমাদের সংখ্যাটা ছিল 64 এবং এই 64কে যদি আমরা হাতের আঙ্গুলের সাহায্যে বাইনারি সংখ্যায় রূপান্তর করে নিয়ে যাই, তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে কেমন, এখান থেকে যদি আমরা লিখি এদিক থেকে বাম দিক থেকে ডান দিকে যদি লিখে যাই, তাহলে এখানে 0, এই 0 লিখলাম। তারপরে এখানে এই 0 যদি আমরা লিখি, তারপরে এই 0 যদি লিখি এখানে, তারপরে 1 লিখবে এখানে, তারপরে এই 0 লিখে দিলাম, তারপরে এই 0 এখানে, তারপরে এই 0, তারপরে এই 0, তারপরে এই 0, তারপরে লাস্ট এই 0টা। অর্থাৎ আমাদের সংখ্যাটা হচ্ছে 0 0, 3টে 0 আগে 1-এ, তারপরে 1-এর ডান দিকে আবার 6টা 0। অর্থাৎ এই সংখ্যাটার আমরা জানি যে কোনো সংখ্যার বামে কিন্তু 0 দাম থাকে না, তাহলে আসলে সংখ্যাটা হচ্ছে কিন্তু এইটুকু। তাহলে এইটুকু 1, তারপরে এখানে 6টা 0, 1 লিখে 6টা 0, এটা হচ্ছে 64 বাইনারি সংখ্যা, 64 দশমিক সংখ্যা। এবং 64 দশমিক সংখ্যা থেকে আমরা এই হাতের আঙ্গুলের সাহায্যে বাইনারি সংখ্যা নিয়ে গেলাম এবং সংখ্যাটা পেলাম কি যে 1 0 0 0 0 0 0, 1 লিখে 6টা 0। 64 বাইনারি সংখ্যা হচ্ছে 1 লিখে 6টা 0। এবার আমরা যেখানে ছিলাম সেখানে যাই। আমাদের অঙ্কে আমরা যেহেতু কাগজ দিয়ে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখতেছিলাম, দশমিক থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করা শিখতেছিলাম প্রাথমিক ধাপে। তো এর আগে আমরা যেহেতু 64 এখানে বলি যে আঙ্গুল ব্যবহার করে দশমিক সংখ্যায় 64কে বাইনারিতে রূপান্তর করেছিলাম। এরকম ভাবে 64 কেন, যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা যায়। আর সেই সাথে হাতের আঙ্গুল যেহেতু 10টা দিয়ে হাতের আঙ্গুল দিয়ে বাইনারিতে সব সংখ্যায় রূপান্তর করা যাবে না কিন্তু আবার, এবং দশমিক সংখ্যায় যে কোনো দশমিক সংখ্যা না, সেক্ষেত্রে 10টা হাতের আঙ্গুল দিয়ে মোট 2 টু দি পাওয়ার 10 মানে হচ্ছে 1024 পর্যন্ত 1024টি সংখ্যা হিসাব করা যাবে 2 হাতে 10টা আঙ্গুল ব্যবহার করে। আচ্ছা, সেই প্রসঙ্গে আমরা পরে যাই আপাতত। এখানে তাহলে নিচের ছবিতে ধাপে ধাপে দেখানো আছে এই যন্ত্র ব্যবহার করে কিভাবে খুব সহজে দশমিক সংখ্যা 64কে বাইনারিতে রূপান্তর করা যায়। তাহলে আমরা যে এতক্ষণ এই হিসাব করতেছিলাম কাগজ কেটে, এখানে কাগজ কেটে আমরা এগুলো ঘর বানালাম, বানানোর পরে এখানে বাইনারির সূচকের আকারে এখানে সংখ্যাগুলো লিখে দিলাম। এরপরে এখানে 1 লিখে দিলাম এবং এই যে এই সারিতে 3 নম্বর সারি এটা এবং এটা 4 নম্বর সারিতে ফাঁকা রেখে ঠিক পিছনে এই সারির পিছনে আমরা এভাবে 0 লিখে দিব এবং এখানে উপরে এখানে বড় 0 এবং এখানে ছোট 0 দেওয়ার কারণ আছে, আমি শেষে বলতেছি। এখানে বলি একটু সহজে যে আমরা এখন আমরা কাগজটাকে কেটে নিয়েছি, এই বরাবর কেচি দিয়ে কেটে নেওয়ার পরে এখানে দাগ পড়েছে, এই দাগটাকে মিশিয়ে দিই। এইখানে যদি দেখি আমরা যে এই কাগজের এই বরাবর যদি কাটা হয়, মানে এইটা তো হচ্ছে সামনের অংশ আর এটা কাগজের পিছনের অংশ, তো কাটার পরে কি হবে, ঠিক এটাকে যদি উল্টায় যদি এর উপর রেখে দেওয়া হয়, যেহেতু এখানে লেগে আছে কাগজের অংশটা, এটাকে যদি উল্টায় এর উপর রেখে দিই, ঠিক এমনটা হয়ে যাবে। অর্থাৎ এখানে 0 এখানে ছিল, এই 0টা যদি আমরা উল্টাই, মানে এটাকে যদি উল্টাই, তাহলে এই 0টা এখানে যাবে, বড় 0টা এখানে পড়বে এবং ছোট 0টা এখানে যেয়ে পড়বে। তোমরা ঠিক এভাবে কাগজটাকে উল্টাইতে পারো। এখানে আমি এইভাবে দেখাচ্ছি। এবার এই অংশটাকে যদি আমরা, যেহেতু কেচি দিয়ে এই বরাবর কাটা আছে এবং এখানে লেগে আছে কাগজের অংশটাকে, তাহলে এটাকে যদি আমরা উল্টায় যদি এর উপর রেখে দিই, তাহলে কি হবে, এই কাগজের এই পিছনে আছে ছোট 0গুলো এবং এটাতে আছে বড় 0, তাহলে এটাকে যদি উল্টাই তাহলে বড় 0টা এই বরাবর পড়বে এবং ছোট 0টা এখানে যাবে, এটা এইখানে যাবে এবং এটা এর উপর পড়বে। তাহলে আমি এটাকে উল্টাই দিয়ে এইভাবে, ঠিক আছে যেমনটা আগে উল্টাইলাম ঠিক এমনটা হয়ে যাবে। অর্থাৎ বড় 0টা এখানে ছিল, এটার পিছনে এই কাগজের এইখানে পিছনে, তাহলে এর উপর পড়লো, আর এই যে নিচে ছোট 0টা ছিল এই বরাবর, তাহলে উপরে চলে গেল। এবারে যদি আমরা এই অংশটা কাগজের এই যে কাঁচি দিয়ে কাটা হয়েছে এই অংশটাকে যদি আমরা উপরে রাখি, তাহলে ঠিক কেমন হবে, আমি আবার ঠিক আগের মতো দেখাচ্ছি, এমনটা হয়ে যাবে। অর্থাৎ এখানে এই কাগজের ঠিক এটার পিছনে, এইখানে ঠিক পিছনে যেমনটা এখানে আছে কাগজের পিছনে, তাহলে ঠিক এখানে বড় 0টা ছিল এর উপর যে পড়বে এবং এই যে ছোট 0টা ঠিক এখানে যে পড়বে। এবারে যদি আমরা এই অংশটাকে যদি আবার উপরে উঠে রাখি, কেচি দিয়ে যেহেতু এই বরাবর কাটা আছে এবং এখানে লেগে আছে, তাহলে এটাকে ঠিক উল্টাই এর উপরে নিয়ে রাখবো, তাহলে কি হবে, ঠিক আগের মতোই উল্টাই এমনটা হয়ে যাবে। অর্থাৎ বড় 0টা এই ঘরে পড়বে এবং ছোট 0টা উপরে যাবে। এরপর ঠিক একই রকম ভাবে আবার এই কাগজের এই অংশটাকে আবার উল্টাবো, আমরা উল্টাই এর উপরে রেখে দিব। অর্থাৎ এইখানে একটু কাগজের অংশটা লেগে আছে, এখানে লেগে থাকবে, এটাকে এই অংশটা এর উপর যে পড়বে এটা এর উপরে যে পড়বে, তাহলে ঠিক আগের মতো আবার যদি এখানে উল্টাই ঠিক এমনটা হয়ে যাবে, বড় 0টা এখানে পড়বে এবং এই ছোট 0টা এখানে যাবে। যেহেতু এখানে ছোট 0 ছিল এখানে নিচে, এই যে দেখো নিচে, এটা কিন্তু কাগজের পিছনে পৃষ্ঠা। এরপরে ঠিক একই রকম ভাবে আমরা এই যে কাগজের অংশটা আছে এই অংশটাকে উল্টাই এর উপর রাখবো, তাহলে এখানে ছোট 0টা এখানে এই বরাবর যে বসবে এবং এই যে বড় 0টা এই কাগজের পিছনে আছে এটা এইখানে বসবে, তাহলে এটাকে আবার উল্টাই আমি, ঠিক এমনটা হয়ে যাবে। আবার এভাবে তোমরা নিজেরা কাগজ কেটে নিয়ে এভাবে ঠিক এভাবে উল্টাই দিবা, এর উপরে রেখে দিবা, মানে এই অংশটুকু কাগজটা কেটে নিয়ে এরপরে আবার এর উপরে উল্টে দিবা, আবার ঠিক একই রকম ভাবে আমি উল্টে দিচ্ছি এখানে, এমনটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে, আমাদের যেহেতু 64কে এখানে হিসাব করতে বলেছে, 64কে তাহলে উল্টাই দিলাম না আমরা, মানে এই অংশটা উপরে
দিলাম না। কেন? কারণ হচ্ছে আমরা যেহেতু 64 এটার দশমিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব এই যন্ত্র ব্যবহার করে, আমরা যে কাগজের সাহায্যে এই ছোট আকারে এই যন্ত্রটা তৈরি করেছি, এই জন্য আমরা এই 64 যেহেতু হিসাব করতেছি বা দশমিক সংখ্যা, এটাকে রেখে দিলাম। এবারে আমরা এই যে এই অংশটাকে যদি এবারে কাগজের উপরে, এই কাগজের এই অংশটাকে যদি উঠাই দিই ঠিক এর উপরে, তখন কি হবে? এখানে এটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এখানে আমি দেখাই দিচ্ছি আবার আগের মতো করে এই অংশটাকে এর উপরে রেখে দিই, এইটাকে মানে কাগজ তো আমাদের এই বরাবর কাটা আছে কেচি দিয়ে, তাহলে এই বরাবর যদি কাটা থাকে তাহলে এইখানেও লেগে থাকতেছে, এখানেও লেগে থাকবে, মানে ঝুলে থাকবে, মানে পড়ে যাবে না ছিঁড়ে। তাহলে এই অংশটাকে আমরা যদি উঠাই দিয়ে এর উপরে রেখে দিই তাহলে কি হবে? ঠিক আগের মতো করে এখানে আগেরগুলো যেভাবে উঠাই দিয়েছিলাম এখানে এই অংশটাকে উঠাই দেবো এর উপরে, ঠিক এমনটা হয়ে যাবে। অর্থাৎ এখানে এই অংশে, অর্থাৎ কাগজের সামনের অংশে এখানে তো ফাঁকা থাকবে, কিন্তু ঠিক পিছনে বড় শূন্য থাকছিল এখানে, যেমনটা এখানে আছে। অর্থাৎ এই কাগজের এই অংশটা উপরে দিলে এটা এর উপরে যেয়ে পড়বে, অর্থাৎ বড় শূন্যটা এই যে এখানে পড়বে এবং ছোট শূন্যটা এর উপরে যেয়ে পড়বে, যেমনটা এখানে হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে ঠিক কাগজের সামনের অংশটার, কাগজের সামনের অংশ বলতে কাগজের টুকরা তো ছিল ওই একটাই, তো এইভাবে কেটে নেওয়ার পরে কাগজের সামনের অংশে এভাবে লিখে দেওয়ার পরে এবং পিছনের অংশে, অর্থাৎ এই 3 নম্বর সারিতে এই বরাবর ছিল এবং 4 নম্বর সারি এই বরাবর ছিল, তো সেখানে পিছনে কাগজের ঠিক পিছনে এভাবে শূন্য দিয়ে নিবা তোমরা। নেওয়ার পরে আমরা এখানে কি করেছি? এই কাগজের অংশগুলো এভাবে উঠে দিয়েছি উপরে। উঠে দেওয়ার পরে ঠিক যেহেতু 64 এখানে হিসাব করতে হবে, দশমিক সংখ্যা 64কে বাইনারিতে রূপান্তর করা যায়, মানে রূপান্তর করবো আমরা, এই জন্য এই 64 এই পজিশনটা ঠিক রেখে বাকিগুলো সবগুলোকে উপরে উঠে দিয়েছি। উঠে দেওয়ার পরে কি হয়েছে? এখানে 0, তারপরে এখানে 1, তারপরে এটা 0 0 0 0 0 0, অর্থাৎ বামের শূন্য তো দাম নাই, এই শূন্যটাকে তাহলে এখান থেকে যদি বাদ দিই তাহলে কি হচ্ছে? 1 লেখার পরে কয়টা শূন্য থাকছে? 1 2 3 4 5 6, অর্থাৎ আমাদের এখানে সংখ্যাটা হচ্ছে 1 লিখে এখানে ডান পাশে 6টা শূন্য থাকছে, 3 আর এখানে 3 6, এই 3 আর এই 3 6, তাহলে এখানে 1 লিখে মোট 6টা শূন্য। অর্থাৎ আমাদের সংখ্যাটা ছিল, দশমিকের সংখ্যা ছিল 64 এবং এই 64 সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করেছি। বাইনারিতে রূপান্তর করে হয়েছে 1। তারপরে এখানে আচ্ছা এই শূন্যটা এখানে দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, তাহলে এই বামের শূন্য সাধারণত দাম থাকে না, এগুলো দিলাম না, বামের শূন্যর ডান দিকে যেগুলো আছে এইটুকু লিখে দিলাম। অর্থাৎ 1 লিখে আমাদের এই সংখ্যাগুলো 1, তারপরে 1, তারপরে 0 0 0 0 0 0, অর্থাৎ 1 লিখে 6টা শূন্য ছিল আমাদের সংখ্যাটা। এটা দশমিক সংখ্যা 64 এবং এই 64কে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করে নিয়ে গেলাম এবং সংখ্যাটা পেলাম এটা বাইনারিতে এত। আর ঠিক এইখানে দেখো, তোমরা এখানে যদি মনোযোগ দিয়ে দেখো যে এই কাজটা আমরা যে কাজটা আগে করলাম এখানে, ঠিক ওই কাজটা এখানে করে ঠিক এমনটাই আসছে, এই চিত্রটা ঠিক এভাবে আসছে। অর্থাৎ আমরা কাগজ কেটে কাগজের সাহায্যে এভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো, যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো। কিন্তু হাতের আঙ্গুলের সাহায্যে যদি হিসাব করতে যাই আমরা, সর্বোচ্চ যেহেতু আমাদের 2 হাত মিলিয়ে মোট 10টি আঙ্গুল, এবং এই 10টা আঙ্গুলের সাহায্যে কিন্তু 1 থেকে শুরু করে 0 থেকে শুরু করে এই 100 1024, অর্থাৎ 1024টি সংখ্যা গণনা করা যাবে যখন আমরা 2 হাত ব্যবহার করবো, অর্থাৎ 10টা আঙ্গুল ব্যবহার করবো। আমি একবার লিখলাম এই কথাটা, অর্থাৎ 2 এর উপর পাওয়ার 10 মানে হচ্ছে 1024টি মোট সংখ্যা হিসাব করা যাবে। কিন্তু এভাবে কাগজ কেটে যদি আমরা হিসাব করি তাহলে কিন্তু অসংখ্য, মানে অনেক সংখ্যা, দশমিক সংখ্যা, যে কোনো দশমিক সংখ্যাকে এভাবে রূপান্তর করে বাইনারিতে নিয়ে যেতে পারবো। তো এই হচ্ছে কাহিনী। তোমরা এটা এই অংশটুকু নিজেরা বাসায় এইভাবে কাগজ কেটে সুন্দর করে এইভাবে হিসাব করতে পারবা, যে কোনো দশমিক সংখ্যাকে বাইনারিতে সংখ্যায় রূপান্তর করার একটা ছোটখাটো আমরা যন্ত্র তৈরি করে ফেললাম। আর এই অংশটা ছিল মূলত 157 নম্বর পৃষ্ঠায়। আর সেই সাথে আরেকটা কথা বলে শেষ করবো, আমি শেষের দিকে যাই, যে এখানে 64কে কিন্তু আমরা বাইনারিতে রূপান্তর করেছি। এখন কেউ যদি মনে করে যে না 64 না, এখানে 128কে রূপান্তর করবে বা হচ্ছে যে কোনো সংখ্যা, তাহলে এখানে সাপোজ যদি এখানে 128কে যদি এখানে 128 বাইনারি সংখ্যা থেকে যদি দশমিক সংখ্যায় রূপান্তর করে, তাহলে এই পজিশনে, অর্থাৎ এই পজিশনে ছিল তো হচ্ছে 128, তাহলে এইটাই শুধু ফাঁকা থাকতো এবং বাকি এগুলো সহ সবগুলো বন্ধ হয়ে যেত। তখন কিন্তু দশমিক বাইনারি সংখ্যা অন্য একটা রেজাল্ট পেয়ে যেতাম। 128কে যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কিন্তু অন্য সংখ্যা আসবে, ঠিক 10 দিয়ে সংখ্যাগুলো আসবে। তো এই হচ্ছে কাহিনী, এবং এরপরের বাকি অংশগুলি পরবর্তী পর্বে আলোচনা করবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সাথেই থেকো। আর এই চ্যানেলে গণিতের উপর টিউটোরিয়াল আপলোড করা হবে নিয়মিত। চ্যানেলের টিউটোরিয়ালগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নতুন কোনো টিউটোরিয়াল আপলোড করা হলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা। আর সেই সাথে বলি, আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো একবার দেখে না বুঝতে পারলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে গুগল মিটের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি লাইভে যুক্ত হয়ে প্রশ্ন করতে পারো, তাহলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হ্যাঁ, লিঙ্কটি নির্দিষ্ট সময় পরে রিমুভ করে দেওয়া হবে, এবং কমেন্টে নিজেদের মতামত জানিয়ে দিও। কথা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।